নমস্কার, আমি দুলাল হালদার, বর্ধমানের কম্পিটিটিভ ইনস্টিটিউটের ম্যাথামেটিক্সের একজন টিচার। আমার অনলাইন অফলাইন সবই ক্লাস চলে। এই ওয়েব একাডেমিয়া পার্থপ্রতিমবাবু যেটা সেট আপ করেছেন দুস্থ ছাত্রছাত্রীদের জন্য অনেক উপকারে লাগবে। তোমাদেরকে বলা তোমরা এই পেজটাকে ফলো আপ করবে যাতে সবাই উপকৃত হও, এবং এগুলোতে কমেন্ট দেবে যে কি কতটা বুঝতে পারছো বা কোথায় কি অসুবিধা রয়েছে। এখানে মেন কারণটা হচ্ছে যে এটাই যে স্টাডি লাইফ আর কম্পিটিটিভ এ দুটো ডিফারেন্ট। কারণ এখানে 30 মিনিটের মধ্যে 50টা ম্যাথ করতে হবে, তার মধ্যে ম্যাথ পড়া, ক্যালকুলেশন করা, রাইট জায়গায় ক্লিক করা, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে। যদিও ক্লাস 10-এ ম্যাথ করার সময় তার যে ম্যাচুরিটি থাকে, এখন যেহেতু ম্যাচুর অনেক বেশি হয়ে যায়, তার করতে পারাটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আগে থেকে ভয় পেয়ে গেলে মুশকিল আছে। এখানে ক্যালকুলেশন পার্টটাকে আজকে আমি দেখাবো। তো এই ক্যালকুলেশন পার্টটা সবাই একটু ভালো করে লক্ষ্য করো। যদি কোথাও অসুবিধা মনে হয় কমেন্টসে সবাই একটু জানিও। প্রথমে মাল্টিপ্লিকেশন একটা দেখাই, যে বড় বড় সংখ্যার হয়তো 2, 3, 4, 1, 2, 6, 3 এত বড় মাল্টিপ্লিকেশনকে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করতে বলে তাহলে অনেকটা টাইম চলে যায়। টাইম একটা ম্যাথের জন্য 36 সেকেন্ড, যদি আমার করতেই এখানে 30 সেকেন্ড চলে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার। তো 11 এর মাল্টিপ্লিকেশন করতে গেলে খুব ইজি মেথড হচ্ছে, ফার্স্ট টার্ম নামিয়ে দিলাম, 6 + 3 9, 6 + 2 8, 1 + 2 3, 4 + 1 5, 3 + 4 7, 3 + 2 5, লাস্টে 2 নেমে গেল। এটা আমি বোঝাচ্ছি বলে এত স্লো, কিন্তু এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে এই মাল্টিপ্লিকেশন করতে হার্ডলি 5 থেকে 7 সেকেন্ড টাইম লাগবে। তো এইভাবে আমাদের ক্যালকুলেশন পার্টগুলোকে করতে হবে। তো প্রচুর ক্যালকুলেশন আছে, আমি জাস্ট আজকে কিছু দেখাচ্ছি এক্সাম্পল। এখানে যেমন 11 দিয়ে একটা মাল্টিপ্লিকেশন দেখালো, সেম টাইপের আমরা এগোতে পারি। যদি আমাদের বলা হয় এরকম 2, 3, 4, 5, 7 এই সংখ্যাটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করা, তো আমরা ছোট থেকেই কি জানি 5 এর ঘরে টেবিল গুণে, কোথাও যদি মাঝখানে ভুল হয়ে গেল তাহলে আবার প্রথম থেকে আমাদের কাউন্টিং করতে। তো ভেরি ইজি। যদি 10 কে আমরা 2 দিয়ে ডিভাইড করে 5 পেতে পারি, তাহলে এখানে একটা জিরো বসিয়ে হাফ করে দিলে কেন সেটা 5 এ মাল্টিপ্লাই হবে না? অনায়াসে হবে। 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 28 দুগুণে 56, সুন্দর হয়ে গেল 5 এর কুড়ি। তো এই 5 দিয়ে গুণটা যেমন আমরা করলাম, ঠিক একইভাবে আমরা 25 দিয়েও গুণটা করতে পারি। তাহলে মনে রাখার সহজ উপায়, যেহেতু একটা 5 দিয়ে গুণ করছি, তো একটা শূন্য বসিয়ে একটা 2 দিয়ে ভাগ করে দেবো। যদি এটাকে 25 দিয়ে গুণ করতে বলে তাহলে কি করব? সহজ ব্যাপারটা মনে রাখার জন্য, যদি এটা 25 দিয়ে গুণ করতে বলে, দ্যাট মিনস এখানে দুটো 5 আছে, তাই কি করব? দুটো শূন্য বসাবো আর দুটো 2 এর গুণফল মানে 4 দিয়ে ভাগ করে দেবো। কত হবে? 4 × 5 = 20, 4 × 8 = 32, 4 × 6 = 24, 4 × 4 = 16, 4 দুগুণে 8, 4 × 5 = 20। তাহলে 25 দিয়ে গুণ করলে আমাদের সুবিধা হলো 5, 25, 125, 625। তাহলে আমাদের গুণটা অনেকটা ইজি হয়ে যাবে। যদি আরেকবার বলবো আমি, 125 দিয়ে যদি গুণ করতে বলে মানে 125, দ্যাট মিনস এখানে 3টে 5 আছে। কি বললাম? যটা 5 তটা 0 আর তটা 2 এর গুণফল দিয়ে ভাগ, তাহলে আমাদের ক্যালকুলেশন পার্টটা ইজি হয়ে যাবে। নেক্সট পার্টে আমরা যাই। এটা মুছে দিচ্ছি। এটা স্কোয়ারের পার্ট শেখাই। স্কোয়ার কত ইজিলি বা কত আমাদের হয়তো দিয়েছে, যদি লাস্ট ডিজিট 5 থাকে, যদি বলে আমাদের 15 এর স্কোয়ার কত,
যদিও আমাদের 25 পর্যন্ত স্কোয়ার তো মুখস্থ রাখতেই হবে। 5 স্কোয়ার বা লাস্ট ডিজিট যদি 5 থাকে তার একটা ক্যালকুলেশন ইজি মেথড হচ্ছে এই 5 স্কোয়ার 25 বসাবো, আর যেটা পড়ে রয়েছে 1 তাকে নেক্সট নাম্বার 2 দিয়ে গুণ করে দেবো 225। তো লাস্ট ডিজিট যদি 5 থাকে তখন তার স্কোয়ার একই প্রসেস, 5 স্কোয়ারটা বসিয়ে দেবো আর যে নাম্বারটা থাকলো তাকে নেক্সট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো। একইভাবে আমরা বলতে পারি 35 স্কোয়ার, একই প্রসেস, 5 স্কোয়ারটা বসিয়ে দেবো 25 আর 3 কে তার নেক্সট নাম্বার 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, হয়ে যাবে 1225। যদি থাকে 105 স্কোয়ার, সেম প্রসেস, এই 5 স্কোয়ারটা বসাবো 25 আর এই 10 এর সঙ্গে পরের সংখ্যা 11 মাল্টিপ্লাই করলে 110 হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের টাইমটাকে কমাতে হবে। তাহলে এটা শুধুমাত্র বললাম স্কোয়ার হতে লাস্ট ডিজিট যদি 5 হয়। এবারে লাস্ট ডিজিট ছাড়া যদি 5 ছাড়া অন্য কোনো ডিজিট থাকে তখন প্রসেসটা আরেকটা। যেমন বলছি, হয়তো বলছে 32 এর স্কোয়ার কত, আমাদের অনেক সময় লাগবে, হয় ঢেরা কাটা গুণ নালে অন্যভাবে। খুব সোজা ওষুধ, 2 এর স্কোয়ার কত লিখবো 4, কিন্তু যেহেতু স্কোয়ার, স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট লিখতেই হবে। 2 এর স্কোয়ার 4 পেয়েছি মানে 04 লিখলাম, আর 3 স্কোয়ার কত লিখবো 9 লিখবো। সবসময় জানতে হবে পারফেক্ট স্কোয়ার মানে লাস্ট 2 ডিজিট ইম্পর্টেন্ট। আর কি করব, 3 আর 2 আর এই 2, এই তিনটেকে গুণ করলে 3 দুগুণে 6 দুগুণে 12, এই 12টাকে আমাদের একটা ডিজিট ছেড়ে বসিয়ে দেবো, ব্যাস অ্যান্সার হয়ে গেল 1024। আমরা ঢেরা কাটা গুণ করি যখন একটা ডিজিট ছেড়ে আমরা বসাই, ঠিক তেমনি আবার রিপিট করছি, 2 এর স্কোয়ার 4 লিখলাম, কেন পারফেক্ট স্কোয়ারে দুটো ডিজিট লিখতেই হবে। 3 স্কোয়ার 9 লিখলাম, আর কি তিনটে ডিজিটকে গুণ করে বসিয়ে দেবো একটা ডিজিট ছেড়ে। আর একটা বলে দিই, হয়তো লিখছি 56 স্কোয়ার, যেহেতু 6 স্কোয়ার 36, এখানে দুটো ডিজিট রয়েছে তাই আর কোনো চিন্তা ভাবনা কিছু নেই, 36 বসিয়ে দিলাম। 5 স্কোয়ার 25 বসিয়ে দিলাম। সেম প্রসেস হচ্ছে 5, 6 আর 2 গুণ করলে কত হয় 60, 60 মানে একটা ছেড়ে 60 বসিয়ে দিলাম, 31, তাহলে এইভাবে আমাদের স্কোয়ার গুলোকে নামাতে হবে। এটা গেল আমাদের স্কোয়ারের ব্যাপার। এবারে কিছু প্রবলেম বলি, যে বড় বড় প্রবলেম কিভাবে ছোটভাবে নামানো যায়। যেমন 1/2 প্লাস 1/6, 1/12, 1/20, 1/30, এই এত বড় সিম্পলিফিকেশন আমরা ছোট থেকে যা করে এসেছি, এর যদি এলসিএম বা লসাগু নিচে বসিয়ে করতে যাই তাহলে অনেক টাইম চলে যাবে। এর সহজ উপায় কি, প্রত্যেকটা কম্পিটিটিভ ম্যাথ কিন্তু তৈরি হয় আলাদাভাবে, স্টাডি লাইফের ম্যাথ নয়। আমরা বুঝতে পারছি এটা 1 into 2 আছে, 2 into 3 আছে, 3 into 4 আছে, 4 into 5 আছে, আর 5 into 6 আছে, একটা সিস্টেমে চলবেই। সেক্ষেত্রে আমরা সহজ উপায় কি, সহজ উপায় হচ্ছে এই 1/1টাকে নেব 1/1, আর লাস্টে নেব 1/6। এদের সর্বদাই মাইনাস হবে, কখনো প্লাস হবে না। আর নিচে একটা কিছু বসাতেই হবে, সেটা কি না এদের ডিফারেন্সটা। এখানে ডিফারেন্স 1 আছে, কিন্তু কখনো অঙ্কে 2 ও 3 ও থাকতে পারে, এই ডিফারেন্সটা বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কি দাঁড়ালো 1 minus 1/6, অ্যান্সার হয়ে গেল 5/6। তাহলে যখনই এরকম ধরনের কোনো সাম থাকবে, যোগফলের ম্যাথ থাকবে, তখন ফলো করতে হবে। হয়তো এমনও থাকতে পারে যে 1/3 1 3, 1/15 1 3 3 5, এবারে রইল 5 7, 1 এর 35,
তারপর এলো 7 9 1 63। প্রসেসগুলোকে ফলো করতে হবে, এদের প্রত্যেকটা একটা সিস্টেমেটিক অর্ডারে এগোচ্ছে। এদের গ্যাপ ছিল 1, পরে আমি একটা দেখিয়ে দিলাম গ্যাপ 2 দিয়ে, এটা মুছে দিই। সেম রুল কি না, ফার্স্ট টার্ম 1/1 টাকে নেব, লাস্ট টার্ম 1/9 টাকে নেব। নিচে বলেছিলাম বসাতে, কি বসাতে না, এদের গ্যাপ যেটা 2 আছে সেই 2 টাকে যদি বসাই তাহলে কি দাঁড়ালো, 1 - 1/9 মানে হচ্ছে 8/9, আর নিচের 2টা তো নিচেই বসে গেল, তাহলে কেটে গিয়ে কি অ্যান্সার দাঁড়াচ্ছে 4/9। করার সময় যত টাইম লাগবে 30 মিনিটে যখন 50টা ম্যাথ নামাতে হবে, সবই হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। মুছে দিলাম এটা। আর কিছু ম্যাথ পড়ে, যেমন √6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6 ইনফিনিটিভ চলতেই থাকলো। এর রুল কি, এই 6টাকে ভাঙতে হবে কো প্রাইম। অ্যাকচুয়ালি কো প্রাইমটা কি, কো প্রাইম হচ্ছে যেমন বয়েজ স্কুলে বয়েজ আর গার্লস স্কুলে গার্লস থাকে, একসঙ্গে ক্লাস হলে আমরা বলি কোয়েড, ঠিক তেমনি এখানে যখন প্রাইম নাম্বার যেটাকে আমরা বলি মৌলিক, আর একটাকে বলা হয় কম্পোজিট মানে যেটাকে ভাঙা যায় যৌগিক, এরা দুজনে একসঙ্গে থাকে তখন তাকে বলা হচ্ছে কো প্রাইম। বললাম কোয়েড স্কুলে যেমন বয়েজ গার্লস থাকে, তেমনি কো প্রাইমের ক্ষেত্রে প্রাইম আর কম্পোজিট দুজনে একত্রে থাকে। এদের গসাগু কত হবে, সর্বদাই 1। যদি বলি 3 কে ভাঙা যায় না কিন্তু 4 কে ভাঙা যায়, তাহলে এদেরকে বলবো কো প্রাইম। এই 3 আর 4 এদের গসাগু 1, মানে কো প্রাইমের গসাগু সর্বদাই হবে 1। তাহলে আমাদের ভাঙতে হবে কিসে বললাম, কো প্রাইম। কো প্রাইম কি, এমন সংখ্যায় ভাঙবো যাদের গসাগু হবে 1। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই নাম্বারগুলোকে ক্লোজ নাম্বারে ভাঙবো, যেমন 6 কে ভাঙবো 2 × 3, যদি থাকতো 12 তাহলে ভাঙতাম 3 × 4। যদি 18 থাকতো, 18 কে কিন্তু আমরা 6 × 3 করতে পারতাম না, তার কারণ হচ্ছে 6 3 এর গসাগু কিন্তু 3, তাই একে নিতে হতো 9 × 2। বারবার রিপিট করছি, একে ভাঙবো আমরা কিসে, একে আমরা ভাঙবো কো প্রাইম নাম্বারে। তাহলে চোখ মুজে আমরা পেয়ে গেলাম এই 6 কে ভাঙলে পাবো 3 × 2। যদি সাইনটা প্লাস থাকে তার অ্যান্সার হবে, প্লাস থাকলে অ্যান্সার হতো বড়টা 3। যদি এর সাইন থাকে মাইনাস, মাইনাস সাইন থাকলে অ্যান্সার হবে ছোটটা। জানা থাকলে অঙ্কটা 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের মধ্যে নেমে যাবে। এই একটা প্রসেস রইল, এটা থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকি। আরেকটা বলি, এবার ইন্টু দিয়ে একটা বলি। ইন্টু দিয়ে বলি √5 × 5 × 5 × 5 যতগুলোই থাক, এটা কিন্তু ইনফিনিটি নয়, 4টে দিয়ে স্টপ। এটা করার সহজ উপায় কি, যটা রুট থাকবে 2 এর মাথায় পাওয়ারটা বসিয়ে দেবো। 4টে আছে, 4 বসালাম, হলো কত 60। এবারে কি লিখবো, এটাকে হয়ে গেল বেস, মানে 5 টু দি পাওয়ার বেসটা পাওয়ারটা হয়ে গেল ফ্র্যাকশন, মানে এই 16টাকে লিখবো নিচে, যা নিচে থাকবে অ্যান্সার সর্বদা উপরে 1 কম হবে, মানে 15। তাহলে এর অ্যান্সার হলো 5
টু দি পাওয়ার 15/16। আবার রিপিট করি একবার, এরকম ধরনের ম্যাথ যদি ইনটু আকারে থাকে, আমাদের প্রসেস হচ্ছে যটা রুট থাকবে, কটা আছে 4টে, 5টা থাকলে 2 টু দি পাওয়ার 5, 6টা থাকলে 2 টু দি পাওয়ার 6। তো এখানে 4টে আছে বলে আমরা 2 টু দি পাওয়ার 4 করলাম, ওটা 16 হলো। 16 লিখেছি নিচে ডিনোমিনেটর বা হর, এখানে 16 বেরিয়েছে তাই উপরে 1 কম। যদি 5টা থাকতো তাহলে 32 হতো, নিচে 32 লিখতাম, উপরে 1 কম লিখতাম 31। আর এখানে যেটা আছে ওটা বেসে বসে গেল 5, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 5 টু দি পাওয়ার 15/16। আরেকটা মজার জিনিস হচ্ছে এই ম্যাথটাই এটা ইনফিনিটি করে দিত, যে একদম চলতেই থাকলো, তাহলে তার অ্যান্সার কত হবে? তার অ্যান্সার হবে এখানে যে নাম্বারটি থাকবে সেটাই উত্তর, অ্যান্সার হবে 5। মানে একটা হচ্ছে যদি থেমে যায় 4টে 5টা তখন একটা প্রসেস, যদি এটা ইনফিনিটি হয় তাহলে আমাদের অন্তত হচ্ছে যেটা থাকে 5 আছে 5 হবে, 3 থাকলে 3 হবে, 2 থাকলে 2 হবে। এটা একটা হলো। আবার একটা হচ্ছে বিভিন্ন যা আসছে মন থেকে সেটাই বলি, যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক বলি, শর্ট কিভাবে হয় সেগুলো বলা যায়। হয়তো বললো রাম একটা কাজ করে 15 দিনে, শ্যাম ওই কাজটাই করে 10 দিনে। রাম 15 দিনে, শ্যাম 10 দিনে করে। এখন দুজনে মিলে কাজ করলে তো সময় কম লাগবে, তার একটা সহজ মেথড হচ্ছে দুজনে করলে সময় কত লাগবে, দুটোর গুণফল বাই দুটোর যোগফল। কাটাকাটি করলে যা আসবে ওটাই উত্তর। দেখিয়ে দিই, 15 × 10/25, 5 দিয়ে গেলে 5, 5 দিয়ে গেলে 2, 5 দিয়ে গেলে 3, তাহলে অ্যান্সার হলো 6। তাহলে দুজনের ইন্ডিভিজুয়াল টাইম যদি দেওয়া থাকে কোনো কাজের ক্ষেত্রে, একসঙ্গে কাজ করার ফর্মুলা হচ্ছে দুটোর গুণফল বাই দুটোর যোগফল, সময় বাঁচবে। ঠিক এটাকেই আমি উল্টো দিকে বলি, রাম আর শ্যাম দুজনে মিলে 6 দিন, এই দুজনের মধ্যে কোনো একজন দেওয়া আছে, হয়তো শ্যাম দেওয়া আছে 10, আমাদের অঙ্কটা কিন্তু সামনে দেখা যাচ্ছে, রাম 15 বলেছিলাম, শ্যাম 10 দিন বলেছিলাম, রাম শ্যাম বেরোলো 6। এবার আমি উল্টো দিক দিয়ে বলি যে রাম আর শ্যাম দুজনে বলেছে 6 দিন, যার মধ্যে শ্যাম বা রাম কোনো একটা বললেই হবে 10 দিন। কোশ্চেন করবে রাম তাহলে কদিনে করবে। যেহেতু আমরা সলভ করেছি তাহলে আমরা প্রুভ করতে পারবো যে হ্যাঁ অঙ্কটা ঠিক না ভুল। তখন কি একসঙ্গে কাজ করলে সময়টা কম লাগে, তাই নিজে করেছিলাম x + y। আর এখান থেকে বলতে পারি রাম আর শ্যাম থেকে যদি শ্যামকে মাইনাস করে দিই তাহলে রামকে পাবো। এই মাইনাস করা মানে টাইম মাইনাস নয়, তার ফর্মুলা হচ্ছে সর্বদাই দুটোর গুণফল 10 × 6। এই যে বললাম না বিয়োগ করলে পাবো, বিয়োগটা হচ্ছে নিচের সংখ্যাগুলির বিয়োগফল 10 - 6। টাইম এন্ড ওয়ার্কে কখনোই বিয়োগ মানে ডাইরেক্ট মাইনাস হবে না, দুটো সংখ্যার গুণফল যে দুটো বলা আছে বাই দুটোর বিয়োগফল। মানে এটা ভুল করে যদি 6 - 10 লিখে দিই তাহলে -4 আসতো, মাইনাসটা নেব না, নেগেটিভটা নেব না, শুধু নেব ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, এই দুটি নাম্বারের যে ডিফারেন্স সেইটুকু নেব। তাহলে অঙ্কটা দেখি আগের মতো 15 আসে কিনা। 10 × 6/4, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, 5 × 3 = 15 বেরিয়ে গেল। মানে বুঝে গেলাম প্রসেসটা ইজি হয়ে গেল। এগুলো ফর্মুলা বেস অঙ্ক, কিন্তু একদম শুরুতে এবিসিডি করার মতো করতে হয়। এবারে একটা অঙ্ক বলি, 3টে ক্যান্ডিডেট দিয়ে যদি আমরা অঙ্ক করি, যেমন রাম করে 10 দিনে,
শ্যাম করে 15 দিনে, আর যদু করে 20 দিনে। এরা একসঙ্গে কাজ করলে কাজটা কদিনে করবে? আমরা ছোট থেকে যা ম্যাথ করেছি A4 পেজে গোটাটা লেগে যেত, আর একটা পেজের মধ্যে 50টা ম্যাথ করতে হবে। তার সহজ উপায় কি? খুব সহজ উপায়, আমরা এফিসিয়েন্সি দিয়ে করবো। কিরকম? 10, 15 আর 20 এদের যদি লসাগু করি, 10, 15, 20 লসাগু, সেটাও একটা সহজ উপায় বলি। লসাগু মুখে মুখে বার করবো কি করে? অ্যাকচুয়ালি লসাগু হচ্ছে সব থেকে যে বড় সংখ্যা তার যেটা লিস্ট মাল্টিপল। 20 1 20, 20 10 দিয়ে গেলে 15 দিয়ে যাবে না। 20 2 40, সেটা 10 দিয়ে যাবে কিন্তু 15 দিয়ে যাবে না। কিন্তু 20 3 গুণ 60, সেটা 10 দিয়ে এবং 15 দিয়ে যাবে। তার মানে এদের লসাগু হলো 60। যদি 60 আমরা লসাগু ধরি, তাহলে 10 দিনে 60টা রসগোল্লা খায়, তার মানে এ প্রতিদিন 6টা করে রসগোল্লা খায়। এ 15 দিনে 60টা রসগোল্লা খায়, কারণ প্রতিদিন 4টে করে রসগোল্লা খায়। এ 20 দিনে 60টা রসগোল্লা খায়, পার ডে 3টে করে খায়। তাহলে এতে সুবিধা হলো কি? এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। একটা 60খানা রসগোল্লা আছে, প্রতিদিন 6টা, 4টে, 3টে খায়। তাহলে একসঙ্গে খেলে ওরা 6 আর 4, 10 আর 3, 13টা। তাহলে 60টা রসগোল্লা যদি প্রতিদিন 13টা করে খায়, তাহলে ভাগ করলে 4 13 52, এত ডেজ অ্যান্সার হবে। টাইম ভগ্নাংশে আসতেই পারে, যেন গরু, ছাগল, মুরগি, মানুষ এগুলো যেন ভগ্নাংশে না আসে। তাহলে জানতে হবে হয় অঙ্কে ভুল আছে, না নিজের ক্যালকুলেশনে কোথায় ভুল হচ্ছে। তাই তিনজনে মিলে যারা ইন্ডিভিজুয়ালি 10, 15 আর 20 দিনে করে, সেটা একসঙ্গে যদি কাজ করতো রাম, শ্যাম আর যদু, তাহলে সেটা সময় নিত 4 × 8 = 13 দিন। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। টাইম এন্ড ওয়ার্কের একটা দেখানো হলো, এবার একটু প্রফিট এন্ড লস দিয়ে দেখাই। বলছে যে যদি কোনো দোকানদার ডিসকাউন্ট দেয় 10%, 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও যদি প্রফিট করে 8%, তাহলে নিশ্চয়ই তার কস্ট প্রাইসের থেকে দামটা অনেকটা বাড়িয়ে লিখে রাখতে হবে। কোন দোকানদার যদি ডিসকাউন্ট 10% দেওয়ার পরেও প্রফিটটা 8% করে, তাহলে অবশ্যই কস্ট প্রাইসের থেকে দামটা অনেক বাড়িয়ে লিখতে হবে, নাহলে তো তার হবে না। তার খুব ট্রিকি মেথড হচ্ছে যে এরকম ধরনের ম্যাথ যখন থাকবে, তখন এটা নিজেদের লিখে নিতে হবে। সিপি সর্বদাই ধরবো ₹100, কারণ 100-র বেশি হলে প্রফিট, 100-র কম হলে লস। আর মার্ক প্রাইসটাকে ধরে নেবো আমরা 100%। অনেক পার্থক্য, এটা টাকা আর এটা পার্সেন্টেজ, এর ভ্যালু অনেক কিছু হতে পারে, ভ্যারিয়েবল। অঙ্কটা সোজা, এই দুটো জিনিস জানা থাকলে ম্যাথ সোজা। তার মানে যদি 10% ডিসকাউন্ট দেয় আমাকে, তাহলে আমার সেলিং প্রাইস হয়ে গেল 90%। কারণ 100% মার্ক প্রাইস থেকে 10% ডিসকাউন্ট দেওয়া মানে 90% সেলিং প্রাইস। আর 100 টাকা যদি সিপি ধরি, 8% প্রফিট করা মানে সেলিং প্রাইস 108 টাকা। তাহলে বুঝে গেলাম যেটাই 90% ওটাই 108 টাকা। আমার তো মার্ক প্রাইসটা 100%, তাহলে 100%টা বার করে নিলেই বুঝে যাব। 9 এর কত গুণ 108? এটা যদি 12 গুণ হয়, দামটাও লিখতে হবে 12 গুণ, মানে 120 টাকা। মানে 100 টাকা যেটা কস্ট প্রাইস, তার লেখা ছিল দাম মার্ক প্রাইস 120, মানে 20% দাম বেশি লিখেছিল কস্ট প্রাইসের থেকে, আর অ্যান্সার হবে 20%। আমি আর একবার রিপিট করছি, যদি কোনো দোকানদার ডিসকাউন্ট দেয় 10%, তারপরেও 8% প্রফিট করে, তো খুব জেনারেলি আমরা বুঝতেই পারছি
যে দাম তো অনেকটা বাড়িয়ে লিখে রাখতে হবে, তার থেকে ডিসকাউন্ট পরে যদি দোকানদার প্রফিট করতে চায়, সেই প্রসেসটা করার জন্য কি বললাম সিপি ধরবো আমরা 100 টাকা, কস্ট প্রাইস 100 টাকা, মার্ক প্রাইস ধরবো 100%। তো 10% ডিসকাউন্ট দেওয়া মানে সেল প্রাইস হবে 90%, 8% প্রফিট করলে 100 টাকার উপরে 108 টাকা বিক্রয় মূল্য বা সেল প্রাইস। এই দুটো যে ইকুয়াল, এটা নিয়ে কোনো ডাউট নেই। 100% যদি বার করে নিই, মার্ক প্রাইসটা বেরিয়ে গেল কত, 120 টাকা। মানে 100 টাকার জিনিসটা 120 টাকা লিখেছে, মানে 20% দাম বাড়িয়ে লিখে রেখে দিয়েছে, হয়ে গেল। আচ্ছা, এবারে কিছু স্কোয়ার রুট দেখিয়ে দিই, স্কোয়ার রুট কিভাবে করা হয়। এই স্কোয়ার রুট মুখে বড় বড় ম্যাথ গুলো মুখে কি করে নামানো যায়, খুব সোজা জিনিস হচ্ছে। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 50 স্কোয়ার মুখে পাবো 5 স্কোয়ার, 25-এর পাশে দুটো শূন্য। 100 স্কোয়ার কত, 10,000। আমি এইটুকুই বললাম, তার থেকে আর বেশি যাচ্ছি না। যদি আমাকে অঙ্কে দেয় যে একটা স্কোয়ার রুট করতে বলেছে, কত স্কোয়ার রুট, 042704, এর স্কোয়ার রুট কত হবে। খুব মজার জিনিস হচ্ছে, এই সংখ্যাটা যেহেতু 2500 থেকে বেশি, তাহলে অ্যান্সারটা অবশ্যই 50-এর বেশি হবে। কারণ 50 স্কোয়ার যদি 2500 হয়, তাহলে এটা অবশ্যই 50-এর বেশি হবে, তাহলে অ্যান্সারটা হবে 50-এর বেশি। কত বেশি, তার জন্য শো করছে 04টা, 04 কার স্কোয়ার, 2 স্কোয়ার, তাই 2 বেশি, অ্যান্সার ওগুলো বানানো। আবার বলি, 50 স্কোয়ার, 100 স্কোয়ার, 150 স্কোয়ার, এগুলো আমরা মুখোমুখি করতে পারি। এইটুকু জিনিস যদি আমরা জেনে রাখতে পারি, বড় বড় স্কোয়ার রুট গুলো আমরা বার করতে পারবো। তাহলে যেহেতু 2500 স্কোয়ার রুট 50, তাহলে 2704 স্কোয়ার রুট তো অবশ্যই 50-এর বেশি হবে, 50-এর বেশি। কিন্তু কত বেশি, তার জন্য লাস্ট 2 ডিজিট রয়েছে 4, 4টা কার স্কোয়ারের মধ্যে পড়ে, 2-এর, তাই 2 বেশি। আর একটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এর স্কোয়ার রুট, এই সংখ্যাটাও কিন্তু 2500-র বেশি। যেহেতু 2500-র বেশি 3844, তাহলে এর অ্যান্সার কিন্তু 50-এর বেশি হবেই হবে। কত বেশি সেটা তো জানি না, কিন্তু জানি এটা, এই লাস্টে যে 44 বসে আছে, এই 44টা কার স্কোয়ারের লাস্ট 2 ডিজিট। 12 স্কোয়ার 144, যেহেতু পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট খুব ইম্পর্টেন্ট, তাই লাস্ট দুটো ডিজিট আমাদের মনে রাখতে হবে। 44 হচ্ছে কার স্কোয়ারের লাস্ট 2 ডিজিট, সেটা কত পর্যন্ত আমাদের মনে রাখতে হবে, 1 to 25 পর্যন্ত মনে রাখতেই হবে। তাহলে এই 44 হচ্ছে 12 এর স্কোয়ার, তাই বুঝে গেলাম 50 থেকে 12 যদি অ্যাড করে দিই, তাহলে এটা হচ্ছে 62, দ্যাট মিন্স এর স্কোয়ার রুট হবে 62। এইভাবে আমাদের ট্রিকি ভাবে ম্যাথ করতে হবে। ঠিক একইভাবে আমরা একটু বড় সংখ্যা দিয়ে দেখি কি হয়। এর স্কোয়ার রুট কত হবে। আমরা তো জানি যে বারবার বলেছি 50, 100, এই যে 10,000 বেরিয়েছে, আমি চোখ মুজে দেখতে পাচ্ছি যে এটা 10,000-এর থেকে বেশি। 10,000 থেকে বেশি মানে অ্যান্সারটা 100 থেকে বেশি হবে, তাহলে অ্যান্সার হবে 100 থেকে বেশি। কত বেশি না, এই যে লাস্ট 2 ডিজিট 16 রয়েছে, 16টা কার স্কোয়ারের মধ্যে পড়ে, 4। অ্যান্সার হলো 104, তাহলে এটা হচ্ছে 104-এর স্কোয়ার। আজকে আমরা স্কোয়ারটাও শিখলাম,
স্কোয়ার রুটটাও শিখলাম, কিছু ম্যাথও করলাম, প্রফিট এন্ড লসও করলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক করলাম, কিছু সিম্পলিফিকেশনও দেখালাম। এবারে প্রফিট লসের আরেকটা অঙ্ক দেখাই। বলছে কোন দোকানদার আগে একটা জিনিস কিছু দামে বিক্রি করত, দোকানদার একটা জিনিস কিছু দামে বিক্রি করত, কিন্তু যখন সেই জিনিসটা ডবল দামে বিক্রি করে দিল, একটা জিনিস যে দামে বিক্রি করতো তাতে তার কিছু প্রফিট হতো, মানে এখানে কিছু একটা প্রফিট হতো, তার মানে কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট যোগ করলে সেই টাকাটা পেত। এখন যখনই ডবল দামে বিক্রি করে দিচ্ছে তখন তার প্রফিটটা 3 গুণ হয়ে যাচ্ছে, এখানে প্রফিটটা 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 3p। মানে কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট, অবশ্যই কস্ট প্রাইস না থাকলে তার মধ্যে প্রফিট। তাই এখানে যে টাকায় বিক্রি করে কস্ট প্রাইস আর প্রফিটটা তুলছিল, যেই দামটা বিক্রি মূল্যটা ডবল করে দিল, এটা যখনই বিক্রি মূল্যটা, এটা সেল প্রাইসটাকে যখনই ডবল করে দিল, তার প্রফিটটা 3 গুণ বেড়ে গেল না, 3 গুণ হলো। তাহলে এখানে বলবে যে এখানে প্রফিট পার্সেন্টেজটা কত ছিল। তো পরিষ্কার কথা, যদি আমরা এখানে 100 টাকা ধরি, এখানে সেটা 200 টাকায় বিক্রি করেছে, তাহলে দামটা কিন্তু বাড়িয়েছে 200 মাইনাস 100, 200 মাইনাস 100 মানে 100 টাকা দাম বাড়িয়েছে। তাতে তার কি বেড়েছে? তাতে কি কস্ট প্রাইস বাড়বে? না, কস্ট প্রাইস বাড়েনি, বেড়েছে প্রফিটটা পি ছিল, এটা 3p হয়েছে, মানে 2p বেড়েছে। মানে বুঝতে পারছি যেটা 2p ওটাই হচ্ছে 100 টাকা। তাহলে পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এখানে কত? 50 টাকা। তাহলে পি যদি আমার 50 টাকা হয়, 100 টাকার মধ্যে 50 টাকা পি হলে সিপি হবে 50 টাকা। তাহলে বুঝে গেলাম 50 টাকায় 50 টাকা লাভ, মানে 100% প্রফিট। তাহলে তার প্রথমে প্রফিট ছিল 100%, 50 টাকাতে 50 টাকা প্রফিট। তাহলে 100 টাকাতে কত প্রফিট হবে? 100 টাকাই হবে, মানে 100% প্রফিট শো করছে। এইভাবে আমাদের প্রফিট এন্ড লসের ম্যাথ গুলোকে পড়তে হবে। আচ্ছা, এবারে একটু এলসিএম বার করা সহজ উপায় দেখি আমরা, যে এলসিএম গুলো বার করি, কি করে এলসিএম বার করা যায়। হয়তো ওখানে সংখ্যা দিয়ে যে বলি 8, 12, 16, 24, 30, এই এতগুলো সংখ্যার এলসিএম ছোটবেলায় আমরা এটা সেই 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 4 না প্রাইম নাম্বার দিয়ে করতে হয়। তো সহজ উপায় এলসিএম বার করার নিয়ম হচ্ছে, এই 8 কে প্রথমে ভেঙে দিলাম 4 গুণিত 2, 12র মধ্যে 4 যখন অলরেডি আছে, একটা 3 নিয়ে নিলাম, হয়ে গেল। 16র মধ্যে ম্যাক্সিমাম এখানে 4 দুগুণে 8টা অলরেডি রয়ে গেছে, মানে আর একটা 2 নিলেই 16 হয়ে গেল। 24 কিন্তু এর মধ্যেই ঢুকে আছে, 4 দুগুণে 8, 3 8 24, যেহেতু 24 এর মধ্যে রয়েছে তাহলে আর 24 কে কিছু নামবে না। 30র মধ্যে ম্যাক্সিমাম কি রয়েছে না, 3 দুগুণে 6 রয়েছে, তাহলে একটা 5 দরকার, 5 কে নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল আমাদের এলসিএম। কত বেরোলো এলসিএম? 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 ইন্টু 4 240। বড় বড় সংখ্যার এলসিএম গুলো আমাদের এইভাবে বার করতে হবে, এইভাবে বার করতে গেলে আমাদের অনেকটা সময় চলে যায়। তাই আমাদের এলসিএম হলো 240। আমি আরেকবার দেখাচ্ছি বড় সংখ্যা দিয়ে। আরেকটা এলসিএম দেখাচ্ছি বড় সংখ্যা দিয়ে, যাতে বুঝতে সুবিধা হয়। 16, 24, 32, 40,
48। আমরা যেভাবে করেছি এটা করতে অন্তত 2-3 মিনিট সময় লাগবে। করার উপায় কি, 16টাকে ভাঙলাম, 8 গণিত 2, 24টার মধ্যে অলরেডি 8 আছে, একটা 3 নিয়ে নিলাম, 32-এর মধ্যে অলরেডি 8 দুগুণে 16 দেখতে পাচ্ছি আছে, মানে আর একটা 2 নিয়ে নিই, 32 হয়ে গেল। 40টার মধ্যে একটা 8 রয়েছে, একটা 5 নিয়ে নিলাম, 48, 8 গণিত 2 গণিত 3, এই গুণফলটাই অলরেডি রয়ে গেছে এর মধ্যে 48, তাহলে আর কিছু নেওয়ার নেই। তাহলে শুধুমাত্র আমাদের এদের যে গুণফলটা এটাই হচ্ছে আমাদের লসাগু। 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 ইন্টু 8 480। এইভাবে আমাদের এলসিএম গুলো বার করতে হবে। এইভাবে আমাদের ম্যাথ করলে তবে 30 মিনিটের মধ্যে 50টা ম্যাথ করা যাবে। জাস্ট একটা দিনের ক্লাসে এতগুলো চ্যাপ্টারের একটা দুটো করে হিন্টস দিলাম যাতে বোঝার সুবিধার জন্য। তবে এক একটা চ্যাপ্টার যদি আমরা মোটামুটি শিখে নেওয়ার পর প্র্যাকটিস করি, পরিষ্কার কথা, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমি একবার শেখালাম মানেই তুমি শিখে গেলে পারবে তা নয়। অনেক আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষরাও মাছ কিনতে গিয়ে কিন্তু তাদের কাছে আমরা হেরে যাই, কারণ তারা মাছের হিসাবটা এত সুন্দর করে, কোনোদিন হয়তো দেখা যায় যে মাছ বিক্রি করছে সে কোনোদিন স্কুলেই যায়নি, কিন্তু রেগুলার প্র্যাকটিস, তার যে তাগিদ, যদি হিসাবে ভুল করে হয় কাস্টমার তার কাছে আসবে না বেশি দাম নিচ্ছে বলে, আর যদি হিসাবে ভুল করে সে কম নেয় মাছের দাম উঠবে না। তাহলে এই তাগিদটা কিন্তু তাকে শিখিয়েছে কিছু আর্নিং করার জন্য। এই আর্নিং এর পর যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে এরকম যদি একটা আশা থাকে, তাহলে প্র্যাকটিস করলে না হওয়ার কিছু নেই। কিন্তু এই প্র্যাকটিসটাই অনেকে থাকে না, ভাবে হয়তো না স্যার বললেন মানে আমি শিখে গেলাম, না, দুটো আলাদা জিনিস। আমি তোমাকে ট্রিক শেখাবো, একবার ছাড়া 5 বার শেখাবো, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে ইজি হয়ে যাবে। আর রিভাইজের বাইরে কিছু হয় না। জিকে পড়তে গেলেও রিভাইজ করতে হবে, একবার বললে মনে থাকে না। ম্যাথ যা করানো হবে প্রতিদিন সেটাকে দেখতে হবে। আর এই যে ওয়েব একাডেমির মাধ্যমে যে ক্লাসগুলো হয়, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্ট যেটা করবে যে সেগুলো সম্বন্ধে কমেন্ট লিখবে, কোথায় সুবিধা কোথায় অসুবিধা, তাহলে সবকিছু চেঞ্জ করা যাবে তোমাদের কথা অনুযায়ী। কারণ তোমাদের জন্য স্যার যখন ভেবেছেন পার্থপ্রতিম বাবু, তো তোমাদের কমেন্টসের মাধ্যমে লেখা লিখে উনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, বা স্যাররাও সেইভাবে তোমাদেরকে দেখাতে পারবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল, ভালো থেকো।